নমস্কার, ওয়েলকাম সবাইকে আমাদের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টমাকের সেকেন্ড পার্টে। আগের ভিডিওতে আমরা ইটিওলজি অফ দ্য কার্সিনোমা স্টমাক সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা নেক্সট পোর্শনে যাব। তো কার্সিনোমা স্টমাকের যে কিছু ক্লাসিফিকেশন আমাদের জিজ্ঞেস করে ক্রস কোয়েশ্চেন হিসেবে, তাহলে আমরা ডেপথ অফ ইনভেশন অনুযায়ী কার্সিনোমা স্টমাককে আমরা ক্লাসিফাই করতে পারি। এটা আর্লি গ্যাস্ট্রিক এবং লেট গ্যাস্ট্রিক ও অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা। তো এখানে ডেপথ অফ ইনভেশন দিয়ে আমরা কেন বলতেছি, কারণ আর্লি গ্যাস্ট্রিক কিন্তু লেশনটা কনফাইন টু মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা, এই দুইটাতে কনফাইন থাকে। আর অ্যাডভান্স গ্যাস্ট্রিকে সেটা সাব মিউকোসা সাবমিউকোসা থেকেও সেটা কি হয়ে যায়, মাস্কুলারিস মিউকোসা, তারপর সেরুসা, এগুলোকে ইনভলভ করে ফেলে। সেজন্য আমরা এটাকে আর্লি গ্যাস্ট্রিক এবং লেট গ্যাস্ট্রিক বা অ্যাডভান্স গ্যাস্ট্রিক হিসেবে আমরা এটা প্রেজেন্ট করতেছি। তো আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমার যে ক্লাসিফিকেশন সেটাকে জাপানিজ ক্লাসিফিকেশন বলা হয়, এবং অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা এটাকে বলা হচ্ছে বোরম্যানস ক্লাসিফিকেশন। তো আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমার মধ্যে তিন ভাগে ভাগ করা যায়। এটা প্রট্রুডিং, যেটা লুমেনের মধ্যে দিয়ে প্রট্রুড করবে, আর সুপারফিশিয়ালের মধ্যে এলিভেটেড, ফ্ল্যাট এবং ডিপ্রেসড, এটা পাবো। তো এখানে যে প্রট্রুডিং এবং এলিভেটেড এবং ডিপ্রেসড এবং এক্সকেভেটেড এই দুইটার মধ্যে পার্থক্য কী? এলিভেটেডটা অবশ্যই 5 মিলিমিটার এই রেঞ্জের উপরে কিন্তু যাবে না, কিন্তু প্রট্রুডিং এটার উপরে যাবে। আর ডিপ্রেসডের ক্ষেত্রেও সেম কথা। তাইলে আমরা এলিভেটেড, ফ্ল্যাট এবং ডিপ্রেসড এটা বুঝলাম। এক্সকেভেটেড এই 5 মিলিমিটারের থেকে বেশি পরিমাণে ভিতরে ঢুকবে। তাইলে এটুকু আমাদের আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমার কিন্তু সিমটম তেমন একটা থাকে না, সেটা সিমটোমেটিক থাকে মেনলি। আর ইনডাইজেশন থাকবে, লস অফ অ্যাপিটাইট থাকবে, ভেগ এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট থাকবে, কনস্ট্যান্ট নন রেডিটিং পেইন থাকবে। আর এটা সাধারণত রিসেন্ট অনসেট অফ ডিসপেপসিয়া ইন পেশেন্ট অ্যাবোভ 40 to 45 ইয়ার্স অফ এজ। তাহলে এটুকুই আমাদের আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমার জন্য সাইন সিমটম। আর অ্যাডভান্সড গ্যাস্ট্রিক কার্সিনোমা, যেটাকে আমরা বলতেছি বোরম্যানস ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ক্লাসিফাই করি, সেটা কিভাবে হয়, সেটা ফাঙ্গেটিং অ্যান্ড পলিপয়েড, আলসার প্রলিফারেটিভ, আলসারেটিভ অ্যান্ড ইনফিলট্রেটিং। আর পরে যেটা লেদার বটলের মতো হয়, লাইনাটিস প্লাস্টিকে, যেটাকে আমরা ডেসমোপ্লাসিয়া বলি। ডেসমোপ্লাসিয়াটা মেনলি স্টমাল কম্পোনেন্ট অফ এনি অর্গান যদি বেশি পরিমাণে প্রলিফারেট করে, তখন এটাকে ডেসমোপ্লাসিয়া বলা হয়। আর গ্ল্যান্ডুলার কম্পোনেন্টের জন্য তো আমরা এডেনোমা বা এডেনোকার্সিনোমা এগুলো আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা বোরম্যানস ক্লাসিফিকেশন, এটা অ্যাডভান্সড গ্যাস্ট্রিক কার্সিনোমা। তার কি কি সাইন সিমটম থাকবে, যেটা দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো? তার আর্লি সেটাইটি থাকবে, ব্লটিং থাকবে, ডিস্টেনশন থাকবে, হেমাটোমেসিস মেলানা থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকবে, ডিসফেজিয়া থাকবে, এপিগ্যাস্ট্রিক ফুলনেস, ওয়েট লস মার্ক থাকবে। আর সাথে আমরা ট্রজিউস সাইন পাবো, থ্রম্বোফ্লেবাইটিস, ডিপ ভেইন থ্রম্বোসিস, মানে নন মেটাস্টেটিক ইফেক্টগুলো। আর সাইন অফ মেটাস্টেসিসও কিন্তু এখানে পাবো, মানে বার্কোস গ্ল্যান্ড পাবো, ট্রজিয়ার সাইন, এসাইটিস, জন্ডিস, সিস্টার মেরি জোসেফ নডিউল, যেটা ফেলসিফর্ম লিগামেন্টের মাধ্যমে মেটাস্টেসিস করে আম্বিলিকাসে। কাফ পেতে পারি যদি লাঙে মেটাস্টেসিস হয়, সেখানে আমরা ক্যানন বল অ্যাপিয়ারেন্স ইন চেস্ট এক্সরে পাবো। ক্রুকেনবার্গ টিউমার, যেটা মেটাস্টেসিস ইন ওভারি, সেটা অবশ্যই রিপ্রোডাক্টিভ এজের মহিলার ক্ষেত্রে হবে, কারণ রিপ্রোডাক্টিভ এজের মহিলার যেটা ওভারিতে লুটিয়াল সিস্ট হয়, সেটা রাপচার হয়, ওভুলেশন হয়, তো সেখানে কিন্তু র থাকে ওভারিটা, তখন সেটা কি করে মেটাস্টেসিস হয়, ওভারিতে ডিপোজিট হয়, সেখানে ক্রুকেনবার্গ টিউমার তৈরি করে ট্রান্সপেরিটোনিয়ালি। তারপরে বুন পেইন হতে পারে যদি বুনে মেটাস্টেসিস হয়। আর ব্লুমার শেলফ, যেটা আমরা বললাম যে মেটাস্টেটিক ডিপোজিট ফাউন্ড ইন রেক্টোভেসিক্যাল পাউচ, যেটা আমরা ডিআরইতে আমরা দেখতে পাই, সেটা আমরা পেতে পারি। তাহলে এগুলো আমরা অ্যাডভান্সড গ্যাস্ট্রিক কার্সিনোমার ফিচারগুলো আমরা পাবো। এরপরে ম্যাক্রোস্কোপিক গ্রোথ প্যাটার্ন, যেটা আমরা কলিফ্লাওয়ার লাইক, আলসারেটিভ, লেদার বোটল বা লাইনাটিস প্লাস্টিক, এভাবে আমরা পাবো। হিস্টোলজিক্যাল টাইপের মধ্যে এডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডেনোএক্যান্থোমা। এডেনোএক্যান্থোমাটা মিক্সড এডেনোকার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর সাথে কার্সিনোয়েড টিউমার, এটা তো আমরা জানি। তাহলে এডেনোকার্সিনোমাকে আবার লরেন ক্লাসিফিকেশনের সাহায্যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ইন্টেস্টাইনাল আর একটা ডিফিউজ গ্যাস্ট্রিক। তো ইন্টেস্টাইনালটা কি? এটা অয়েল ডিফারেন্সিয়েটেড গ্ল্যান্ডুলার যে স্ট্রাকচার রেসেম্বলিং কোলোনিক এডেনোমা। কোলোনিক এডেনোকার্সিনোমাকে সেটা রেসেম্বল করে, পলিপয়েড থাকে, এবং সেটা যেহেতু অয়েল ডিফারেন্সিয়েটেড সেজন্য এটা গুড প্রগনোসিস। আর ডিফিউজ গ্যাস্ট্রিকটা সেটা পোরলি ডিফারেন্সিয়েটেড, এটা সাধারণত কোনো প্রট্রুশন, লুমেনের মধ্যে কোনো প্রট্রুশন তৈরি করে না। ইন্টেস্টাইনালটাতে লুমেনের মধ্যে কিন্তু প্রট্রুশন তৈরি করতো। তাইলে এটাতে সেটা ইনফিল্ট্রেশনের ডিপলি,
মানে এটা হচ্ছে দেখা যায় না, বাট সে ডুবে ডুবে জল খায়, মানে সে স্প্রেড হচ্ছে বাট এটা আমরা টের পাচ্ছি না। পোরলি ডিফারেন্সিয়েটেড নভিয়াস মাস সিগনেটরিং কার্সিনোমা আর ওর্স প্রগনোসিস, এটা হচ্ছে যেহেতু হচ্ছে অনেক বেশি মেটাস্টেটিক স্প্রেড করে, সেজন্য এটা প্রগনোসিসটা ভালো হয় না। তাহলে এটুকু ছিল হচ্ছে আমাদের স্টোমাক কার্সিনোমার ক্লাসিফিকেশন। এরপরে হচ্ছে স্টেজিং, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার স্টেজিং অফ গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা করা হয়। তো এটা হচ্ছে এভাবে আমরা TX T0 TIS এটা আমি ডিসক্রাইব করতেছি না। তো এটুকু হচ্ছে TNM ক্লাসিফিকেশন যেটা করা হয়। তারপরে হচ্ছে এখান থেকেও TNM ক্লাসিফিকেশন থেকে হচ্ছে আমাদের এখানে স্টেজিং করা হয়। এই স্টেজিংটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন হচ্ছে সার্জারি করব তখন কিন্তু হচ্ছে স্টেজ 1-এ একটা কিউরেটিভ ট্রিটমেন্ট করব, আর স্টেজ 2, 3, 4 এগুলাতে কিন্তু আমরা হচ্ছে আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট করব। তাহলে এই জন্য হচ্ছে স্টেজিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে মেটাস্টেটিক যে স্প্রেড হয় স্টোমাকের, সেটা কোন কোন রুটে স্প্রেড হয় সেটা সম্বন্ধে হচ্ছে আমরা আলোচনা করব। তো হচ্ছে এটা বেইলি ল্যাব থেকে হচ্ছে আমরা এটা আনছি, সেটা ডাইরেক্ট স্প্রেড। যেটা এই ডাইরেক্ট স্প্রেডের মধ্যে হচ্ছে আমরা কি পাচ্ছি, এটা পেনিট্রেটস মাসকুলারি সেরুসা আলটিমেটলি অ্যাডজেসেন্ট অর্গান। মানে ডাইরেক্ট স্প্রেডের মধ্যে হচ্ছে সে তার হোল থিকনেস অফ দ্য অর্গান ইনভলভ করে, সেখান থেকে হচ্ছে তার সারাউন্ডিং স্ট্রাকচারে কিন্তু সেটা যেতে পারে, যেমন পেনক্রিস, কোলন, লিভার এগুলাতে হচ্ছে যায়। লিম্ফেটিক স্প্রেডের মধ্যে কই যায় সেটা হচ্ছে আমরা আগেই ট্রোজিয়ার সাইনটা হচ্ছে আমরা জানি যে লিম্ফেটিক স্প্রেডের মাধ্যমে সেটা থোরাসিক ডাক্ট হয়ে সেটা আমরা লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড যেটা এটাকে এনলার্জ করে ফেলে, তো এটাকে ট্রোজিয়ার সাইন বলে। এটার আরেক নাম হচ্ছে ভার্কোস গ্লেন্ড, যেটা এটা আমরা পড়লাম। তারপরে হচ্ছে এখানে আমরা ব্লাডবোর্ন মেটাস্টেসিসের মধ্যে সেটা লিভারে যেতে পারে, কারণ আমরা গ্যাস্ট্রিকের সাপ্লাই তো হচ্ছে আমরা জানি পোর্টাল ভেইন, সেটার মধ্যে দিয়ে প্রথমেই তো লিভারে যাবে, লিভার থেকে লাংয়ে যেতে পারে, বোনে যেতে পারে। তারপর ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেডের মধ্যে হচ্ছে সেটা টিউমার ক্যান ম্যানিফেস্ট এনিওয়ার ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটিতে গিয়ে সেটা কিন্তু এসআইটিস ডেভেলপ করতে পারে। আর সেটা আমরা বলতেছি হচ্ছে ট্রান্সপেরিটোনিয়ালে সে কিন্তু রেক্টোভেসিক্যাল পাউচে যদি যায় তাহলে সেখানে ব্লুমার্স শেল যেটা আমরা ডিয়ারিতে পাই সেটাও করতে পারে। তারপর হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার, যেটা ট্রান্সপেরিটোনিয়ালি যাবে, সেটা যে র সারফেস অফ দ্য ওভারি যেটা রিপ্রোডাক্টিভ এজের মহিলার, সেখানে ডিপোজিট হয়ে ক্রুকেনবার্গ টিউমার তৈরি করবে। সিস্টার মেরি জোসেফ নোডিউল, সেটা ট্রান্সপেরিটোনিয়ালি কিন্তু হচ্ছে যেতে পারে, যে ফ্যালসিফর্ম লিগামেন্টের মাধ্যমেও কিন্তু যে গিয়ে সেটা হচ্ছে যে আম্বিলিকাসে ডিপোজিট হয়, সেখানে একটা সাবকিউটেনিয়াস নডিউল ফর্মেশন করে, এটাকে সিস্টার মেরি জোসেফ নডিউল বলে। তাহলে এটুকু হচ্ছে আমাদের স্প্রেড অফ দ্য কার্সিনোমা অফ দ্য স্টমাক। এখন এটা হচ্ছে যে কার্সিনোমা অফ দ্য স্টমাক কনফার্ম করার জন্য আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। তো ইনভেস্টিগেশন আমরা কিভাবে করব, এটা 3 ভাগে ভাগ করে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করতে পারি। প্রথমে হচ্ছে এটা ডায়াগনোসিসের জন্য আমরা একটা করব, এরপরে স্টেজিংয়ের জন্য করব, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের জন্য করব। তো আমরা যদি হচ্ছে ডায়াগনোসিসের জন্য আমরা বলতে বলে, তাইলে প্রথমেই আমরা বলবো যে আপার জিআই এন্ডোস্কোপি বা এন্ডোস্কোপি আপার জিআই। সেখান থেকে হচ্ছে আমরা বলবো যে এন্ডোস্কোপি আপার জিআই তাইলে আমরা হচ্ছে কি দেখি, মানে যে কার্সিনোমা অফ স্টমাকের আমরা কি দেখলাম এখানে, তাইলে আমরা কি দেখব, লেশন দেখতে পারবো যে কোথায় লেশন হয়েছে, তারপর ফটোগ্রাফি করতে পারবো, বায়োপসি নিতে পারবো। এই বায়োপসি করে কিন্তু হচ্ছে হিস্টোপ্যাথোলজি করে আমরা কনফার্ম হতে পারি যে এটা কার্সিনোমা অফ স্টমাক। তারপরে আমরা এখান থেকে গ্যাস্ট্রিক জুসটা অ্যাসপিরেট করে সেন্ট্রিফিউজ করে ম্যালিগন্যান্ট সেলের জন্য এটা এক্সামিনেশন করতে পারি। তারপরে এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সেখানে ডেপথ অফ ইনভেশন দেখে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে টিউমার ইন স্টোমাক ওয়াল সেটাও আমরা দেখতে পারি। এরপরে আমরা একটা বেরিয়াম মিল করতে পারি, যদিও এটা অবসোলেট হয়ে গেছে, তারপরে কিন্তু বেরিয়াম মিল এক্সরেতে আমরা ইরেগুলারিটি দেখতে পারি, ফিলিং ডিফেক্ট, লস অফ রুগোসিটি, ডিলেড এমটিং, ডাইলেটেশন অফ স্টোমাক ইন কার্সিনোমা পাইলোরাস, ডিক্রিজড স্টোমাক ক্যাপাসিটি, তারপরে মার্জিন অফ দ্য লেশন প্রজেক্টস আউটওয়ার্ড ফ্রম দ্য আলসার অফ গ্যাস্ট্রিক লুমেন, যেটাকে আমরা কারমেন্স মিনিসকাস সাইন বলি। কিন্তু এভাবে আমরা বেরিয়াম মিলটা আমরা সরাসরি বলবো না, প্রথমে আমরা এন্ডোস্কোপি আপার জিআই বলার পরে যদি স্যার শুনতে চান তাইলে হচ্ছে আমরা বেরিয়াম মিল এক্সরে বলতে পারি। এখন আমরা হিস্টোপ্যাথোলজির মধ্য দিয়ে আমরা বুঝে ফেললাম যে এটা কার্সিনোমা স্টমাক, তাইলে এখন আমাদের স্টেজিং করতে হবে যে কার্সিনোমা স্টমাক মানে কি স্টেজে আছে, সেটা আমরা বললাম যে ম্যানেজমেন্ট পারপাসে এটা লাগবে। তো স্টেজিং করার জন্য লিভারে গেছে কিনা সেটার জন্য আমরা লিভারের এনজাইমগুলো আমরা পরীক্ষা করতে পারি, এসজিপিটি, এএলপি, প্রথমিন টাইম আমরা দেখতে পারি, সেরাম বিলিরুবিন দেখতে পারি। তারপরে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করতে পারি, চেস্ট এক্সরে পিএ ভিউ করতে পারি, সিটি চেস্ট অ্যাবডোমেন করতে পারি। তারপরে হচ্ছে পেট সিটি, যেটা আমরা সমগ্র দেহে হচ্ছে আমরা মেটাস্টেসিস আছে কিনা সেটা দেখতে পারি। এন্ডোলিমিনাল আল্ট্রাসাউন্ডও করা যায় লোকাল এক্সটেনশনের জন্য। এখানে হচ্ছে ডায়াগনোসিসের জন্য আরেকটা করা যায়, যেটা হচ্ছে টিউমার মার্কার্স করা যায়।
টিউমার মার্কার যেটা সেরাম সিএ লেভেল দেখা যায়, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন যেটা দেখা যায়, তারপরে হচ্ছে সিএ 724, সিএ 99, সিএ 12.5, এগুলোও কিন্তু দেখা যেতে পারে। আর লেপারোস্কোপি করে মাল্টিপল বায়োপসি আমরা নিতে পারি, অ্যাটলিস্ট 10 নেওয়া লাগবে যদি আমরা নেই আর কি, মানে প্রত্যেকটা কোয়াড্রেন্ট থেকে নিতে হবে, অ্যাটলিস্ট 10 নিতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এটুকু হচ্ছে স্টেজিংয়ের জন্য ছিল। আর ম্যানেজমেন্টের জন্য হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্টের সার্জারির আগে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র আমরা অবশ্যই দেখবো, সিবিসি দেখবো। সিবিসিতে আমরা অ্যানিমিয়া দেখতে পারি, তাহলে অ্যানিমিয়া কারেকশন করতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমি আগেই বলেছি যে বায়োকেমিক্যাল ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কী থাকে, সেখানে হচ্ছে হাইপোক্লোরিমিয়া থাকে, হাইপোক্যালামিয়া থাকে, হাইপোনাইট্রেমিয়া থাকে, মেটাবলিক অ্যালকালোসিস থাকে, তাহলে এগুলো হচ্ছে আমরা সেরাম ইলেকট্রোলাইটে দেখবো। ইউরিনারেমি করবো, তারপর আরবিএস, সেরাম ক্রিয়েটিনিন, ইসিজি, তারপরে এইচবিএসএজিটা হচ্ছে আমরা ডাক্তারের সেফটির জন্য আমরা দেখি। এটুকু হচ্ছে ইনভেস্টিগেশন। এরপর আমাদের হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টে হচ্ছে আমরা কি দিব, প্রথমে হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে, কারণ একটা পেশেন্ট তোমার কাছে বমি নিয়ে আসছে এবং তার বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসছে, তাহলে প্রথমে তাকে হচ্ছে কি করতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে। এনপিও, নেসোগ্যাস্ট্রিক সাকশন, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, সেপ্ট্রাকশন, মেট্রোনিডাজল, অ্যানালজেসিক, এগুলো আমরা দিতে হবে। অ্যানালজেসিক অবশ্যই হচ্ছে তার সার্জারির কনসেন্ট নেওয়ার পরে দিতে হবে। আচ্ছা, তাহলে এরপরে কনসেন্ট নিতে হবে তার সার্জারির জন্য। আচ্ছা, কাউন্সেলিং কনসেন্ট সার্জারির জন্য নেওয়ার পরে আমাদের প্রিপারেশন অফ দ্য পেশেন্ট করতে হবে। পেশেন্টকে প্রিপারেশন করতে হবে আর স্টমাক প্রিপারেশন করতে হবে। তাহলে পেশেন্টকে প্রিপারেশনের জন্য আমরা কী কী করতে পারি? পেশেন্টকে প্রিপারেশনের জন্য আমাদের এই যে ডেফিসিয়েন্সি ফ্যাক্টরগুলো যেগুলো আছে, অ্যানিমিয়ার জন্য তাকে কী করতে হবে, অ্যানিমিয়া কারেকশন করতে হবে। তারপরে হচ্ছে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে আমাদের কারেক্ট করতে হবে। তারপর হচ্ছে তার ডিহাইড্রেশন আছে, ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে। নিউট্রিশনটাও কারেকশন করতে হবে। তাহলে এগুলো কারেকশন কীভাবে আমরা করি? ডিহাইড্রেশন কারেকশন করি আইভি নর্মাল স্যালাইন দিয়ে, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা কারেক্ট করি হচ্ছে আইভি নর্মাল স্যালাইন সাপ্লিমেন্টেশন অফ পটাশিয়াম, কারণ এই পটাশিয়ামটাই হচ্ছে মেইনলি স্টিমুলেটিং ফ্যাক্টর। কারণ পটাশিয়াম যাওয়ার কারণে সেখানে কি বাইকার্বনেট ঢুকতেছে, কোথায়? আমাদের ব্লাডে বাইকার্বনেট ঢুকতেছে এবং সেই বাইকার্বনেটটা মেটাবলিক অ্যালকালোসিস করতেছে এবং মেটাবলিক অ্যালকালোসিস থেকে কিন্তু প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হচ্ছে। তাইলে আইভি নর্মাল স্যালাইন সাপ্লিমেন্টেশন অফ পটাশিয়াম দিলে মোটামুটি হচ্ছে আমাদের মেইন কজেটিভ ফ্যাক্টরটা চলে গেল। কারেকশন অফ অ্যানিমিয়া বাই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। কারেকশন অফ হাইপোপ্রোটিনিমিয়া বাই হাই প্রোটিন ডায়েট অ্যামিনো অ্যাসিড, কারণ হাইপোপ্রোটিনিমিয়া যদি কারেকশন না করি তাইলে হচ্ছে সেখানে কি হবে, যে প্লাজমা অসমোটিক প্রেশারটা কিন্তু হচ্ছে কমে যাবে, যার কারণে সেটা এডেমা ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে প্রোফাইলিকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর গ্যাস্ট্রিক লেভেজ অবশ্যই করতে হবে। তাইলে প্রথমে হচ্ছে পেশেন্টকে কীভাবে আমরা প্রিপারেশন করব এই ডেফিসিয়েন্সি ফ্যাক্টরগুলোকে কারেকশন করে। আর তারপরে হচ্ছে আমরা স্টমাককে প্রিপেয়ার করা কিন্তু পাইলোরিক স্টেনোসিসে আমরা যেভাবে হচ্ছে প্রিপেয়ার করছিলাম সেভাবেই তাকে গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে। এরপরে আমরা অপারেশনে যাব। অপারেশনে যাওয়ার আগে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে তার স্টেজিং করে রাখতে হবে, কারণ স্টেজিং দেখেই আমরা বুঝবো যে তার কিউরেটিভ অপারেশন লাগবে নাকি হচ্ছে পেলিয়েটিভ অপারেশন লাগবে। এখন কিউরেটিভ অপারেশন কি? কিউরেটিভ অপারেশন হচ্ছে তার স্টেজ 1 যদি থাকে কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে দেখব তার যে কার্সিনোমাটা তার হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টমাকে আছে নাকি হচ্ছে ডিস্টাল পার্ট অফ স্টমাকে আছে। কারণ প্রক্সিমাল পার্ট অফ স্টমাকে যদি ইনভলভ করে থাকে তাহলে কিন্তু হচ্ছে তাকে মানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কার্সিনোমা স্টমাকের কারণে সাথে যদি তার প্রক্সিমাল পার্টও ইনভলভ থাকে তাইলে কিন্তু হচ্ছে তাকে টোটাল গ্যাস্ট্রেক্টমি করে ফেলতে হবে, তার মানে স্টমাক শেষ। তাহলে সেখানে হচ্ছে ইসোফেগাসের সাথে তার জেজুনামের একটা কানেকশন করে দিতে হবে, যেটাকে ইসোফেগো জেজুনাস্টমি বলে, ঠিক আছে। আর যদি হচ্ছে তার প্রক্সিমাল পার্ট অফ স্টমাক ইনভলভ না থাকে তাইলে তাকে সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি বলা লাগে, শুধুমাত্র লোয়ার পার্ট অফ দ্য স্টমাক আমরা তাকে কেটে দিব, আর সাথে হচ্ছে গ্যাস্ট্রো জেজুনাস্টমি করে দিতে হবে। তাহলে গ্যাস্ট্রো জেজুনাস্টমি আমরা কীভাবে করি, এটা কিন্তু হচ্ছে রো এন ওয়াই, মানে হচ্ছে যে লোয়ার পার্ট অফ দ্য স্টমাকটা আমরা কেটে নিলাম, তারপরে এই যে আপার পার্ট অফ দ্য স্টমাকের সাথে আমরা জেজুনামটাকে হচ্ছে অ্যানাস্টোমোসিস করে দিব, এবং সেটা আমরা কীভাবে করব, গ্যাস্ট্রিক যে এন্ডের সাথে মানে যে পাইলুরাস থেকে সেটা 50 সেন্টিমিটার দূরে হচ্ছে জেজুনামের অংশটাকে হচ্ছে আমরা স্টমাকের সাথে আমরা লাগিয়ে দিব, আর সেখান থেকে হচ্ছে যে যেটা লোয়ার পার্ট অফ দ্য স্টমাক সেটাকে আমরা কেটে দিলাম, আর সেখানে হচ্ছে যে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম তো বাইল অবশ্যই আসবে, তো সেটা ফ্যাট যে অ্যাবসর্পশন সেটাতে কোনো সমস্যা হবে না, বাইল তো আসতেছেই। তাহলে এটুকু হচ্ছে সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনাস্টমি, এটা কিন্তু রো এন ওয়াই করা হয়, একটা ওয়াই শেপের হয়, সেটা তো এভাবে দেখানো যাবে না, তো ওয়াই শেপের হয়, এজন্য এটাকে রো এন ওয়াই বলা হয়। তো এটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। আর পেলিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে পেলিয়েটিভ ট্রিটমেন্ট যদি স্টেজ 1-এর থেকে বেশি 2, 3, 4 তখন হচ্ছে কিন্তু মেটাসিস বা সারাউন্ডিং স্ট্রাকচারে ইনভলভ করে ফেলছে, তখন কিন্তু আমরা
কমপ্লিট আছে তার রিলিফ করতে পারবো না, তো সেটাকে আমরা বলি পেলিয়েটিভ। তখন আমরা পেলিয়েটিভ সার্জারি করব। পেলিয়েটিভ সার্জারি হিসেবে আমরা পেলিয়েটিভ ইনটিউবেশন অর স্ট্যান্টিং, গ্যাস্ট্রিক এক্সক্লুশন অ্যান্ড ইসোফেগো জেজুনোস্টমি, হাই গ্যাস্ট্রোএন্টারোস্টমি এগুলো আমরা করতে পারি। তবে এটা হচ্ছে এটার সাথে সাথে আমাদের হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চালু রাখতে হবে, কারণ যেহেতু হচ্ছে সেটা মেটাসিস করে ফেলতেছে, তাহলে ওইগুলোও কিন্তু হচ্ছে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো আমাদের চালু রাখতে হবে। রেডিওথেরাপি কাদের দিব? যদি পেলিয়েটিভ ট্রিটমেন্ট হিসেবে পেইনফুল বনি মেটাস্টেসিস যদি হয়। আর কেমোথেরাপি হিসেবে আমরা কি দিব? এখানে হচ্ছে বলা হচ্ছে যে নিওএডজুভেন্ট কেমোথেরাপি আমরা দিতে পারি, যেটা আমরা সার্জারির আগে হচ্ছে তার ডাউন স্টেজিংয়ের জন্য আমরা দেই। তো সেটা হতে পারে হচ্ছে এপিরুবিসিন, সিসপ্লাটিন, 5-ফ্লুরো ইউরাসিল, যেটা ইসিএফ হিসেবে আমরা দেই, যেটা আমরা 2000 সাল থেকে হচ্ছে প্লাটিনাম বেস ট্রিপলেট রিজিম যেটাকে বলা হয়, এপিরুবিসিন, সিসপ্লাটিন, 5-ফ্লুরো ইউরাসিল, ইসিএফ নামে পাওয়া যায়। আর রিসেন্টলি হচ্ছে এপিরুবিসিন বাদে হচ্ছে এটা রিপ্লেসড হচ্ছে ডোসেটাক্সেল, এজন্য এটা ফ্লট বলা হয়। ফ্লট কীভাবে হয়? ফ্লুরো ইউরাসিল, তারপর হচ্ছে অক্সালি প্লাটিন, আর সাথে হচ্ছে ডোসেট্যাক্সাল, তাহলে এগুলো হচ্ছে ফ্লট। তাইলে আমরা হচ্ছে ইসিএফ কিংবা হচ্ছে ফ্লট দিতে পারি, রিসেন্টলি ফ্লট দেওয়া হয়। তো এটা হচ্ছে কেমোথেরাপির অংশ। আর পেলিয়েটিভ রেডিওথেরাপি হিসেবে আমরা তখনই দিতে পারবো যখন পেইনফুল বুনি মেটাস্টেসিস হয়। তাহলে এটুকু হচ্ছে সার্জিক্যাল অপশন। এখানে আমরা বলে ফেলি যেটা হচ্ছে ইন্ডিকেশন অফ টোটাল গ্যাস্ট্রেক্টমি। ইন্ডিকেশন অফ টোটাল গ্যাস্ট্রেক্টমি হচ্ছে আমি বললাম প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার যদি থাকে, ইনভলভিং কার্ডিয়া, ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা বর্মেন টাইপ 4, গ্রোথ ইনভলভিং 2 or all 3 সেক্টরস অফ দ্য স্টমাক, জেনারেলাইজড লাইনাইটিস প্লাস্টিকা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা টোটাল গ্যাস্ট্রেক্টমি আমরা করব। এখন সার্জারি করার পরে আমাদের পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন রয়েছে কার্সিনোমা স্টমাক। এটা অনেকটা হচ্ছে আমাদের পাইলোরিক স্টেনোসিসের কমপ্লিকেশনের মতোই। তো আর্লি কিছু কমপ্লিকেশন রয়েছে এবং লেট কিছু কমপ্লিকেশন রয়েছে। তাহলে আর্লি কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং হবে, ইন্টারলুমিনাল ও এক্সট্রালুমিনাল, অ্যানাস্টোমোটিক লিকেজ হবে, তারপরে ফিস্টুলা থাকবে, তাই হতে পারে, তারপরে প্যারাডুওডেনাল কালেকশন, বিলিয়ারি পেরিটোনাইটিস, বাইল লিকেজ হয়, সেটা এখানে বিলিয়ারি পেরিটোনাইটিস করতে পারে। আর লেটের মধ্যে হচ্ছে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস, ডাম্পিং সিনড্রোম, এটা আলোচনা করেছি আমরা পাইলোরিক স্টেনোসিসের ভিডিওতে, যেটাতে আমরা বলতেছি যে আর্লি ডাম্পিং রয়েছে এবং লেট ডাম্পিং রয়েছে। আর্লি ডাম্পিংটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার মিল হবে, সার্জারির পরে হচ্ছে খাওয়া দাওয়া করলে সেখানে ইমিডিয়েটলি আফটার মিল, যেখানে হচ্ছে যে খাবারগুলো তাড়াতাড়ি হচ্ছে ইন্টেস্টাইনে গিয়ে জমা হবে এবং কার্বোহাইড্রেট রিচ থাকার কারণে ওইখানে যে অসমোটিক গ্রেডিয়েন্ট থাকবে সেখানে পানিটা টেনে নিয়ে সেটা ইন্টেস্টাইনকে কী করবে? ফুলিয়ে দিবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। আর যেহেতু সে পানি টেনে নিচ্ছে সেহেতু হচ্ছে ব্লাডে কী হবে? হিমো কনসেন্ট্রেশন হবে, প্লাস হচ্ছে তার শকের ফিচারগুলো পাওয়া যাবে। ঠিক আছে, যেমন কোল্ড কামি স্কিন থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে, থ্রেডি পালস থাকবে। তাহলে এটুকু হচ্ছে আর্লি ডাম্পিং। আর লেট ডাম্পিংটা শুরু হবে 2 hours আফটার মিল, যেটা হচ্ছে রিয়েক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। তারপরে লাইট কমপ্লিকেশনের মধ্যে ডায়রিয়া থাকতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া যদি হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য স্টমাকে ইনভলভ করে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে, ভিটামিন বি ডেফিসিয়েন্সি থাকতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি উইথ বোন চেঞ্জ। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সাধারণত হচ্ছে আমরা ডুওডেনামে ক্যালসিয়ামের অ্যাবসর্পশনটা বেশি হয়, তাহলে ডুওডেনামটা তো হচ্ছে আমরা বাইপাস করে দিচ্ছি, তাইলে সেখানে কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। তাহলে এগুলোর জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো দেওয়া লাগে। তাহলে এটুকুই ছিল আমাদের হচ্ছে কার্সিনোমা স্টমাক সম্বন্ধে আলোচনা, লং কেস সম্বন্ধে। তো থ্যাংক ইউ সবাইকে।